হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসটা হবে মানে তোমাদের বইয়ের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ ব্যাংক হিসাবের উপর। সো নামটা শুনেই তোমরা বুঝতে পারতেছো আসলে এই চ্যাপ্টারটার মধ্যে কী থাকবে। মানে ব্যাংক অ্যাকাউন্ট যেটা বা ব্যাংক হিসাব কয় ধরনের হতে পারে, আবার হচ্ছে এদের মেয়াদ কেমন হয়, তাছাড়া এদের থেকে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি সেটা কীরকম, আবার হচ্ছে ব্যাংক হিসাব খোলার জন্য বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব খোলার জন্য আমাদের কি কি ডকুমেন্টস সাইন করতে হয় অথবা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেটা নিয়ে হচ্ছে কি আজকের এই চ্যাপ্টারটা। চলো শুরু করি। ফার্স্টে আসি যে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাব কি আমরা যদি বুঝি, এটা তোমরা সিম্পলি বুঝো, বাট যদি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে যে ব্যাংক হিসাব হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে মক্কেল বা আমানতকারীর জমাকৃত বা সঞ্চয়কৃত অর্থ ব্যাংক হচ্ছে কি জমা রাখে, একটা অ্যাকাউন্টের আন্ডারে কি একটা হিসাবের আন্ডারে জমা রেখে তাকে হচ্ছে উত্তোলনের সুযোগ দেয়। তাকে কি উত্তোলনের সুযোগ দেয়, প্রথমে জমা রাখে তারপর হচ্ছে কি উত্তোলনের সুযোগ দেয়। মানে তুমি হচ্ছে টাকাটা কি তুমি তোমার প্রয়োজন মতো উইথড্র করতে পারবা। ওকে, আর হচ্ছে ধরো তোমাকে বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধা দেয়, লেনদেনের সুযোগ সুবিধা দেয়। মনে করো তোমার কাছে ক্যাশ নেই, ওকে, তুমি ক্যাশ ছাড়া তুমি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবা, অথবা তোমার কাছে হচ্ছে চেকের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে সেটা হচ্ছে কি পরিশোধ করতে পারবে। এই যে লেনদেনগত সুবিধাটা সেটাও কি তুমি হচ্ছে ব্যাংক হিসাবে থ্রুতে পাচ্ছ। আর ফাইনালি যেটা তোমাকে হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিবে বা একটা মুনাফা অর্জনেরও কি সুযোগ থাকে ব্যাংক হিসাবের মাধ্যমে। সো ব্যাংক হিসাবের যদি আমরা হচ্ছে যদি লাইন বাই লাইন পড়ি, ব্যাংক হিসাব হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক তার মক্কেলদের বা আমানতকারীদের জমাকৃত জমাকৃত সঞ্চয়ের অর্থ গ্রহণ করে এবং উত্তোলনের সুযোগ দেয়, বা একটা নির্দিষ্ট সময় পরপর কি উত্তোলনের সুযোগ দেয় অথবা যে কোনো সময় উত্তোলনের সুযোগ দেয়। এবং অন্য সকল লেনদেন ও দেনা পাওনার হিসাব সংরক্ষণ। ব্যাংক হচ্ছে তোমার হিসাবটাও রাখবে যে তুমি কতটুকু টাকা তুলতেছো, কখন তুলতেছো, এই হিসাবটাও কি সংরক্ষণ করবে। তাকে কি বলে? ব্যাংক হিসাব বলে। ওকে, সো আমরা এখানে প্রায় 4টার মতো কাজ দেখছি। সে প্রথম হচ্ছে সে তোমার টাকাটা জমা রাখবে, উত্তোলনের সুযোগ দিবে, লেনদেন করার সুবিধা দিবে, আর ফাইনালি কি তোমার হিসাবটাও কি সংরক্ষণ করবে। আচ্ছা, এবার দেখি যে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে মানে তুমি কোন ধরনের ব্যাংক হিসাব খুলবা। মানে আমি যদি সুবিধার সাথে যদি বলি, তুমি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলবা সেটা মানে এই যে কিছু ফ্যাক্টরের দ্বারা তুমি হচ্ছে কি নির্ধারণ করবা। বেসিক্যালি যেটা হয়, যে বিষয়গুলো বিবেচনা করা হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ফার্স্টে হচ্ছে গ্রাহকের ধরন, নেচার অফ ক্লায়েন্ট। গ্রাহকের ধরন, তুমি কি একটা স্টুডেন্ট, নাকি তুমি একটা ব্যবসায়ী, নাকি তুমি হচ্ছে ধরো একটা হাউসওয়াইফ হতে পারো, একটা হ্যাঁ এরকমই, হ্যাঁ ঠিক আছে, তুমি একটা স্টুডেন্ট হতে পারো, একটা সাধারণ জনগণ হতে পারো, একটা ব্যবসায়ী হতে পারো। তোমার ধরন অনুযায়ী তুমি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলবা। তুমি যদি ব্যবসায়ী হয়ে থাকো তুমি খুলবা কি চলতি ব্যাংক অ্যাকাউন্ট খুলবা। তুমি যদি ধরো একটা স্টুডেন্ট হয়ে থাকো তুমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবা। তুমি যদি সাধারণ একটা চাকরিজীবী হও তাহলে কি তুমি হচ্ছে মাঝে মাঝে টাকা সঞ্চয় করবা, ঠিক আছে, তুমি তোমার প্রয়োজন মতো খরচ করবা, সেক্ষেত্রে তুমি সঞ্চয় হিসাব খুলবা। সো এখানে গ্রাহকের ধরন অনুযায়ী ব্যাংকের হচ্ছে কি হিসাবটা বিবেচনা করা হয়। ওকে, এবার হচ্ছে লেনদেনের প্রকৃতি। তুমি কি ঘন ঘন লেনদেন করতেছো, নাকি তুমি হচ্ছে ধরো মাঝে মাঝে, তোমার তো এমন হতে পারে তোমার কোনো লেনদেনের প্রয়োজনই পড়ে না, তুমি হচ্ছে মাঝে মাঝে টাকা জমা রাখো আবার মাঝে মাঝে টাকা উত্তোলন করো। তোমার হচ্ছে কি মনে করো চেকের মাধ্যমে অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কাউকে হচ্ছে অর্থ পরিশোধের সেই ঝামেলাটা নেই। এই সকল ক্ষেত্রেও কি লেনদেনের প্রকৃতি ও পরিমাণ অনুযায়ী কি তোমার ব্যাংক হিসাবটা বিবেচিত হবে। তুমি যদি ধরো ব্যবসায়ী হও সেই ক্ষেত্রে তুমি চলতি হিসাব খুলবা, কারণ তুমি হচ্ছে খুব বেশি লেনদেন করতেছো, বাট তোমার হচ্ছে কি কোনো ধরনের লেনদেনের প্রয়োজন নেই, তাহলে তুমি স্থায়ী হিসাব খুলবা। তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখবা, তারপর শেষ, মানে একটা নির্দিষ্ট সময় পরে তুমি কি সুদ সহ বা একটা বড় ধরনের মুনাফা সহ কি টাকাটা উত্তোলন করে নিয়ে যাবা। আবার হচ্ছে ব্যাংকিং সেবা, সেম ব্যাংকিং সেবা হচ্ছে কি মানে তুমি ব্যাংকিংয়ে যে সার্ভিসটা পাচ্ছ, এখানে ডেবিট কার্ডের ব্যাপার আছে, ক্রেডিট কার্ডের ব্যাপার আছে, ওকে, আবার হচ্ছে পাসবইয়ের ব্যাপার আছে। এই যে তুমি হচ্ছে ধরো যদি স্থায়ী হিসাব খোলো তুমি কোনো ডেবিট কার্ড পাবা না, তুমি যদি চলতি হিসাব খুলো তাহলে তুমি ডেবিট কার্ডও পাবা, ক্রেডিট কার্ডও পাবা। আবার হচ্ছে তুমি যদি তোমার সঞ্চয় হিসাব থাকে তাহলে তুমি হয়তো ডেবিট কার্ড পাচ্ছ, কিন্তু হচ্ছে লিমিটেশন থাকবে, তুমি এই অ্যামাউন্টের বেশি টাকা উত্তোলন করতে পারবে না। সেক্ষেত্রে ব্যাংকিং সেবার কথা জিনিসটা বিবেচনা করেও কি তোমার হচ্ছে ব্যাংক হিসাবটা খোলা উচিত। এবার হচ্ছে সুদ ও মুনাফা। তো চলতি হিসাবে কোনো প্রফিট থাকে না, চলতি হিসাব কারা খোলে? ব্যবসায়ীরা। মানে তুমি হচ্ছে আচ্ছা এটা চলতি হিসাব সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, বাট বলে রাখি যে মুনাফার বিবেচনা করেও কি তোমার হচ্ছে কি ব্যাংক হিসাবটা
মানে খুলতে হয় আর কি। চলতি হিসাবে কোনো মুনাফা থাকে না, সঞ্চয় হিসাবে সামান্য মুনাফা থাকে বা ভালোই থাকে, কিন্তু সবচেয়ে বেশি মুনাফা থাকে স্থায়ী হিসাবে। সো তোমার মুনাফার কথাটা বিবেচনা করেও কি ব্যাংক হিসাবটা খোলা হয়। এবার হচ্ছে ঋণ সুবিধা। মাঝে মাঝে দেখা যায় যে তুমি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তুমি হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টে ধরা আছে 10,000 টাকা, তোমার হচ্ছে গিয়ে প্রয়োজন পড়লো 15,000, সেক্ষেত্রে তুমি যেই অ্যাকাউন্টের থ্রুতে তুমি হচ্ছে মানে এক্সট্রা 5,000 টাকা অ্যাকাউন্টের থ্রুতে এক্সট্রা 5,000 টাকা লোন নিতে পারবা, তুমি হচ্ছে সেটাই নিবা। এবার হচ্ছে অর্থের নিরাপত্তা। তোমার কোন অ্যাকাউন্টে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি, অথবা কোন ব্যাংকে তোমার অর্থের পরিমাণ নিরাপত্তা সবচেয়ে বেশি, সেটা নিশ্চিত করার জন্য তুমি কি করবা? অবশ্যই ব্যাংক হিসাব তোমার যেটা সুইটেবল সেটা পছন্দ করবা। এবার হচ্ছে অলস ও উদ্বৃত্ত অর্থ। অলস ও উদ্বৃত্ত অর্থ হচ্ছে মানে তোমার যে টাকাটা কোথাও ইনভেস্ট হচ্ছে না সেটার উপরে। এখন তুমি ব্যবসায়ী মানুষ, ধরো তুমি ব্যবসায়ী মানুষ, তোমার হচ্ছে গিয়ে মানে তরল অর্থ খুব কম রাখা পড়ে, সেই ক্ষেত্রে তুমি যে চলতি হিসাব খুললা, সঞ্চয় হিসাব খুললা, মানে তুমি হচ্ছে, অথবা বিশেষ চলতি হিসাব খুললা, মানে তুমি কিছু টাকা সঞ্চয় করতে পারতেছো, আবার কিছু টাকা মানে তুমি হচ্ছে যে কোনো সময় তুলে নিতে পারতেছো। আবার যদি তোমার কাছে অনেক উদ্বৃত্ত টাকা আছে, মানে তুমি হচ্ছে ব্যবসায়ী, বাট তোমার কাছে একটা হিউজ পরিমাণ টাকা মানে ক্যাশ আছে, কিছু টাকা ব্যবসায় ইনভেস্ট করছো, তাহলে তুমি হচ্ছে স্থায়ী হিসাব খুলবা। ঠিক আছে, এইসব জিনিস বিবেচনা করার ক্ষেত্রেও তোমার এই যে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর মধ্যে এটাও পড়ে। আচ্ছা, এবার আসি হচ্ছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। এখন ব্যাংক হিসাব হচ্ছে 3 ধরনের আসলে: চলতি হিসাব, তারপর হচ্ছে সঞ্চয়ী হিসাব, আর হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাব হচ্ছে মনে করো কোনো ধরনের মুনাফা পাবা না, বেসিক্যালি ব্যবসায়ীরা মানে এই ধরনের অ্যাকাউন্ট খুলে থাকে। চলতি হিসাবে যেটা থাকে যে ফার্স্টে চলতি হিসাবে হচ্ছে তোমার মানে যে কোনো সময় তুমি সেখান থেকে টাকা উত্তোলন করতে পারো। এখন যেহেতু তুমি টাকা উত্তোলন করতে পারতেছো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার টাকাটা সেফ আছে ব্যাংক অ্যাকাউন্টে, তুমি যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারতেছো, বাট তোমার চলতি হিসাবে কোনো ধরনের মুনাফা পাচ্ছ না। ওকে। আর সঞ্চয়ী হিসাবে হচ্ছে তুমি একটা মানে তুমি হচ্ছে টাকা সঞ্চয় করবে একটা নির্দিষ্ট, তুমি তোমার মন মর্জি মতো টাকা সঞ্চয় করতে পারবে, তুমি টাকা রাখতে পারবা, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানে মানে সীমাবদ্ধতা দিয়ে দেয়। তুমি হচ্ছে সপ্তাহে একবার টাকা তুলতে পারো অথবা তোমার হচ্ছে গিয়ে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দেয়, ধরো 5,000 টাকার বেশি তুলতে পারবা না, অথবা 2,000 অথবা 3,000 টাকার বেশি তুলতে পারবা না এক সপ্তাহের মধ্যে, এগুলা জুড়ে দেয়। আর স্থায়ী হিসাবের মধ্যে হচ্ছে তুমি টাকাটা জমা দিবা, কিন্তু তুমি টাকাটা তুলতে পারবা না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওকে, সো আমরা হচ্ছে বেসিক আলোচনা করলাম চলতি, স্থায়ী আর সঞ্চয় হিসাবে। এখন দেখি যে ব্যাংক হিসাবটা কীভাবে খুলব। ওকে, এবার আসি চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার পদ্ধতিতে যদি আমরা দেখি যে ফার্স্টে হচ্ছে হিসাব খোলার আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ফার্স্টে হচ্ছে ব্যাংকে যে হচ্ছে তোমার হচ্ছে আবেদনকারী, মানে এখানে যারা ম্যানেজার আছে অথবা যারা কর্মকর্তা আছে, যারা ব্যাংকার আছে, তাদের থেকে সিম্পলি আবেদনপত্র চেতে হবে আর কি। ওকে, এরপর হচ্ছে আবেদনপত্র ও নমুনা দস্তখত কার্ড পূরণ। আবেদনপত্র হচ্ছে তোমার যে ফর্মটা দিবে সেটা হচ্ছে তুমি ফিল আপ করবা, আর নমুনা দস্তখত কার্ড হচ্ছে নমুনা সিগনেচার কার্ড যেটাকে বলে, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা কার্ডের মতো দিবে, সেখানে হচ্ছে তুমি যে সাইনটা, তোমার যে সিগনেচার, এটা হচ্ছে তুমি 3 বার দিবা আর কি। ওকে, এই সিগনেচারটা কেন দিবা? তুমি যখন চেক লিখবা, যখন চেকে তোমার হচ্ছে তুমি কাকে টাকাটা পাঠাতে চাচ্ছ তার নাম লিখবা, তার হচ্ছে অ্যামাউন্টটা কথায় লিখবা, নিচে তোমার একটা স্বাক্ষর থাকবে, তাই না? তো তুমি যখন ধরো একজন বাহক এই চেকটা বহন করে ব্যাংকে নিয়ে যাবে, তখন তোমার এই যে সিগনেচারটা ওই নমুনা দস্তখত কার্ডের যে সিগনেচারগুলো আছে সেটার সাথে কি করবে? কম্পেয়ার করবে অথবা তুলনা করবে। যদি এই কার্ডটা সাধারণত কম্পিউটারাইজড পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, তারপর যদি ম্যাচ করে তাহলে হচ্ছে তোমাকে মানে এই চেকের টাকাটা তোমাকে দিবে, বা যেই বাহক সে তাকেই টাকাটা দিবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আবেদনপত্রের সাথে দলিলপত্রের সংযুক্তি। দলিলপত্র কোনগুলো? দলিলপত্র হচ্ছে ধরো তোমার NID কার্ড, হ্যাঁ, তোমার জাতীয় পত্র, আর হচ্ছে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হচ্ছে জন্ম সনদ। ওকে, এখন এটা হচ্ছে দলিলপত্র, ঠিক আছে, এটা বেসিক দলিলপত্র। এছাড়াও ফার্দার লাগতেছে, তুমি যদি একক মালিকানা ব্যবসায়ী হও, একক মালিকানা ব্যবসায়ী হলে তোমার লাগবে?
ট্রেড লাইসেন্স লাগবে। যদি তুমি অংশীদারি ব্যবসায়ী হও তাহলে তোমার কি লাগবে, এই যে এই দলিলপত্র দিয়ে কিন্তু তাদেরকে জমা দিতে হবে। তুমি একক মালিকানা ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, অংশীদারি ব্যবসায়ী হলে তোমার কি লাগবে, যে চুক্তিপত্রটা আছে, যে লিখিত চুক্তিপত্র আছে, যে অংশীদারদের মধ্যে যে লিখিত চুক্তিপত্রটা আছে সেটা তাদেরকে দিতে হবে, তাদেরকে এক কপি দিতে হবে। কোম্পানি হলে তো অনেক কিছু দিতে হয়। কোম্পানি হলে হচ্ছে স্মারকলিপি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কোম্পানির জন্ম সনদ, ঠিক আছে। এই যে কোম্পানির জন্ম সনদ হচ্ছে স্মারকলিপি, এছাড়া হচ্ছে যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কোম্পানি ওপেনের ক্ষেত্রে সেগুলো সবগুলো কি দলিলপত্র হিসেবে মানে ব্যাংকে জমা রাখতে হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে আবেদনপত্র জমা। এই যে আবেদনপত্রটা তুমি ফিল আপ করছো, আবেদনপত্র ফিল আপ করে কি ফাইনালি আবেদনপত্র জমা দিবা। আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে তোমার হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট খোলার কার্যক্রমটা মোটামুটি সম্পাদন হয়ে যাবে। এক্ষেত্রে তোমার হচ্ছে আবেদনপত্রে অনেক কিছু থাকতে পারে, তোমার নাম, ঠিকানা, পরিচয়, নমিনি, ঠিক আছে, মানে তুমি হচ্ছে তোমার অনুপস্থিতিতে এই টাকাটা কার মালিকানায় স্থানান্তরিত হবে, অথবা তুমি যদি তোমার মৃত্যুতে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এই আবেদনপত্রে কি জমা দিতে হয়, তোমার ছবি দিতে হয় এসে। ওকে, এবার হচ্ছে প্রাথমিক আমানত জমা। প্রাথমিক আমানত জমা মানে কি, তুমি এখন একটা অ্যাকাউন্ট খুলছো, তুমি এখন অ্যাকাউন্ট খুলে তো মানে অ্যাকাউন্টটা ফালা রাখতে পারবে না, তোমার ওই অ্যাকাউন্টে একটা মিনিমাম অ্যামাউন্ট টাকাটা জমা রাখতে হবে। তুমি যদি চলতি হিসাব হয়, চলতি হিসাব হলে তোমার ধরো 500 টাকা রাখতে হবে। চলতি হিসাব হলে মিনিমাম কত, 500। আর যদি স্থায়ী সঞ্চয়ী হিসাব হয় সেক্ষেত্রে তুমি ধরো 100 টাকা, সাধারণত 100 টাকা রাখতে হয়। সো এই মিনিমাম টাকাটা কি তোমার ব্যাংকে রাখতে হবে, মানে যদি ব্যাংক অ্যাকাউন্টটা চালু করতে চাও। ওকে, এবার হচ্ছে চেক ও পাসবই। এখন এক্ষেত্রে তোমাকে হচ্ছে চেক দিবে। তুমি যদি চলতি হিসাব হও, তোমার যদি চলতি হিসাব থাকে তোমাকে চেক দেওয়া হবে। চেক মানে হচ্ছে একটা কাগজের একটা বান্ডিল থাকবে এরকম, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন একটা ক্রমিক নং থাকবে, এখানে কিছু মানে গ্রাহক মানে যাকে টাকাটা দেওয়া হবে তার জন্য একটা গ্যাপ থাকবে, এখানে টাকার বক্স থাকবে, এখানে হচ্ছে কি কথায় লেখার জন্য একটা খালি জায়গা থাকবে, এখানে সিগনেচারের জায়গাটা থাকবে। সো এই চেকবুকটা শুধুমাত্র চলতি হিসাবদেরকেই দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে সঞ্চয় হিসাবধারীদেরকেও দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি চলতি হিসাব যাদের আছে তাদেরকে এই চেকবুকটা দেওয়া হয়, যাতে তুমি যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো ব্যক্তিকে কি টাকা দিতে পারো তোমার হিসাবের থ্রুতে। ওকে, আর হচ্ছে পাসবইটা হচ্ছে সঞ্চয় হিসাব যাদের তাদেরকে দেওয়া হয়। পাসবইটা কি একটা খতিয়ানের মতো, ঠিক আছে, মানে তুমি ব্যাংক থেকে টাকাটা যে তুলতেছো, তুমি ব্যাংকে কত টাকা জমা রাখতেছো, এই যে হিসাবগুলা, হ্যাঁ, তুমি যে ব্যাংকে এত টাকা রাখতেছো, ব্যাংকে মানে এত টাকা তুলে নিচ্ছ, এই হিসাবটা রাখার জন্য তোমাকে কি দিবে, একটা পাসবই দিবে, যেটাতে তুমি তোমার নিজের স্বার্থে কি মানে কথাগুলো মানে তুমি তোমার অ্যামাউন্টগুলো টুকে রাখবা আর কি, যে লিখে রাখবা। এছাড়া ব্যাংক তো নিজস্ব একটা বিবরণী তৈরি করবে, এটাকে বলে ব্যাংক বিবরণী, সেটা ব্যাংক পার্সোনালি নিজেরা তৈরি করে তোমাকে হচ্ছে প্রদান করবে একটা মাস শেষে বা 6 মাস শেষে। কিন্তু তার পাশাপাশি পাসবই কি করবে, ব্যাংক তোমাকে দিয়ে রাখবে, এটা খতিয়ানের মতো কিছুটা। আচ্ছা, এবার আসে হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাব দেখছি, সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি দেখছি, স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে এত ভেজাল নাই। স্থায়ী হিসাব খোলা কম্পারেটিভলি ইজি, বিকজ তোমার জাস্ট হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, তারপর সেটা কি পূরণ করতে হবে আগের প্রসেসেই। তার পাশাপাশি এরপরে যেটা করতে হবে, টাকা জমা রসিদ নিতে হবে। তুমি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ব্যাংকে নিয়ে যাবা, তারপর হচ্ছে কি টাকা জমা রসিদ, তুমি টাকাটা যে জমা দিচ্ছ তোমার অ্যাকাউন্টে সেটা রসিদ নিয়ে আসবা। হ্যাঁ, সো ফিক্সড ডিপোজিট রিসিট যেটাকে বলে আর কি, সো এফডিআর যেটাকে বলে, তুমি হচ্ছে এফডিআরটা কি নিয়ে আসবা। তারপর তুমি হচ্ছে তুমি যদি ধরো তুমি যদি বেসিক্যালি স্থায়ী হিসাবগুলো হয়ে থাকে 1 মাস থেকে 5 বছর পর্যন্ত। তো ফিক্সড অ্যাকাউন্টগুলো কি 1 মাস থেকে 5 বছর মেয়াদি হয়ে থাকে। তো তুমি যদি ধরো 5 বছরের জন্য স্থায়ী হিসাব খুললা, তারপর কি তুমি এফডিআরটা নিয়ে 5 বছর পরে যাবা, তারপর কি তারা হচ্ছে কি তোমাকে একটা বড় ধরনের কি সুদ প্লাস তোমার আসল টাকাটা কি ফেরত দিয়ে দিবে। ওকে, সো স্থায়ী হিসাব বেসিক্যালি প্রফিটেবল আর কি। তুমি হচ্ছে যেহেতু ব্যাংকের কাছে তুমি টাকাটা এত বড় একটা অ্যামাউন্ট টাকাটা রাখতেছো, আর তুমি যদি এই টাকাটা উত্তোলন করতেছো না 5 বছর অথবা 6 বছরের জন্য, ব্যাংক এই টাকাটা কি মানে ব্যাংকের কাছে এই টাকাটা কি একদম সেফ, মানে ব্যাংক হচ্ছে চাইলে এই টাকাটা কি অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবে, সেই জন্য তোমাকে কি একটা বড় ধরনের কি সুদ দেয়। আচ্ছা, এবার আসি হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড।
একটু আগে পড়েছিলাম নমুনা স্বাক্ষর কার্ডটা কি, এটা মানে কি স্যাম্পল সিগনেচার কার্ড। ওকে, সো আমরা যদি দেখি ব্যাংক হিসাব খোলার জন্য আবেদনপত্র সংগ্রহকালেই কি ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক ব্যক্তিকে কি একটা নমুনা স্বাক্ষর কার্ড দিয়ে দেওয়া হয়, একটা কার্ড প্রদান করে। অবশ্যই ব্যাংক ইচ্ছা করলে হিসাব খোলার পরেও এরূপ কার্ড সরবরাহ করতে পারে, এটা ব্যাংকের ইচ্ছা, হিসাব খোলার পরে এই কার্ডটা দিতে পারে। ওকে, সো আবেদনপত্রের ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় আবেদনপত্রে প্রদত্ত স্বাক্ষরের ন্যায় তুমি যখন আবেদনপত্র জমা দিবা তখন আবেদনপত্রে যে সিগনেচারটা দিছো সেটার মতোই তোমার কি এই যে স্যাম্পল সিগনেচার কার্ডে কি সিগনেচার করে দিতে হবে, তাদেরকে জমা দিতে হবে। আচ্ছা, এই কার্ডে গ্রাহকের নাম এবং হিসাবটি যে নমুনা স্বাক্ষরের পরিচালিত হবে সেই স্বাক্ষর উল্লেখ করতে হয়। মানে এই কার্ডে গ্রাহকের নাম এবং হিসাবটি, মানে এই কার্ডের মধ্যে তোমার নামটা আর যেই হিসাবের জন্য তুমি এই স্বাক্ষরটা দিচ্ছ, মানে যেই হিসাব থেকে টাকা উত্তোলন বা টাকা জমা দেওয়ার জন্য মানে স্বাক্ষরটা দিচ্ছ সেটা হচ্ছে মেনশন করতে হবে। এবার হচ্ছে একাধিক ব্যক্তিকে মানে মাঝে মাঝে এমন হয় যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট খুলে, মানে দুইজনের নামে কি একটা অ্যাকাউন্ট, অথবা কোম্পানির ক্ষেত্রেও এরকম জিনিস হতে পারে, আবার অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও এমন জিনিস হতে পারে। তো জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যে একাধিক ব্যক্তির নামে যদি হিসাবটি পরিচালিত হয় সেক্ষেত্রে যৌথ স্বাক্ষরকারী ব্যক্তিবর্গের প্রত্যেকের সিগনেচার কি থাকতে হবে, এই স্যাম্পল সিগনেচারে থাকতে হবে। ওকে, আচ্ছা, আর ব্যাংক হিসাব খোলার জন্য 3টি নমুনা স্বাক্ষর প্রদান করতে হয়, মানে তিনভাবে না, একইভাবে কি 3টা নমুনা স্বাক্ষর তোমাকে প্রদান করতে হবে, ঠিক আছে, যাতে মানে এটা পরে কম্পিউটারাইজড পদ্ধতিতে তাদের কাছে মানে সেভ করে রাখা হবে, যাতে মানে মনে করো তোমার সিগনেচার তো একই সময় একরকম হতে পারে, তুমি কখনো এরকম করে সিগনেচার দিলা, কখনো তুমি ঠিকভাবে সুন্দরভাবে নামটা লিখলা। ওকে, সো এরকম আর কি। আচ্ছা, এবার এসে হচ্ছে ব্যাংক পাসবই। আমি তোমাদের বলেছিলাম যে ব্যাংক তোমাকে একটা খতিয়ান স্বরূপ একটা বইয়ের মতো দিবে, যেটাতে তুমি কি করবা, তোমার উত্তোলন সংক্রান্ত জমা সংক্রান্ত তথ্যাবলী তুমি কি লিখে রাখবা। আচ্ছা, সঞ্চয় হিসাব খোলার পর ব্যাংক তার গ্রাহককে লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের লক্ষ্যে ক্ষুদ্রাকৃতির একটা বই সরবরাহ করে, তাকে কি ব্যাংক পাস বই বলে। ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক জের, জমা, উত্তোলন, প্রাপ্তি, প্রদান সহ সমাপনী জের তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয়। মানে তোমার হচ্ছে গিয়ে কি তুমি হচ্ছে ধরো 1 তারিখ কত টাকা জমা দিছিলা, তুমি হচ্ছে লাস্ট মানে এরপর হচ্ছে তুমি কত তারিখে উত্তোলন করছো, ধরো 3 তারিখ উত্তোলন করছো, তারপর হচ্ছে জের কত, মানে প্রারম্ভিক তোমার কত টাকা ব্যালেন্স ছিল ওই নির্দিষ্ট মাসে, তারপর এত লেনদেন করার পরে মানে টাকা উত্তোলন অথবা জমা দেওয়ার পরে মানে সমাপনী, মানে ফাইনালি তোমার কত টাকা ব্যাংকে রয়ে গেছে সেটা সম্পূর্ণ হিসাব কি এই পাসবইয়ে কি উল্লেখিত থাকে। পাসবইয়ের উপরে গ্রাহকের নাম দেওয়া থাকে, আর কি হিসাব নম্বরও কি লেখা থাকে। এমসিকিউ গুলার জন্য আসতে পারে, আবার যদি রিটেন আসে সেই ক্ষেত্রে তো এই পয়েন্টগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে লিখতে পারবা। এবার হচ্ছে ব্যাংক হিসাব বিবরণী। ব্যাংক তোমাকে পাসবই দিচ্ছে, এটা তোমার কাছে পার্সোনালি রাখলা, কিন্তু ব্যাংক নিজেও একটা ড্রাফট রেডি করে, একটা বিবরণী টাইপ তৈরি করে, সেটা কি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলে। ব্যাংক হিসাব বিবরণী বর্তমানকালে পাসবইয়ের বিকল্প হিসেবে কি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, পাসবইও দিচ্ছে, আবার হচ্ছে কি ব্যাংক হিসাব বিবরণীও বা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট তোমাকে দিতে পারে, অথবা এটা হচ্ছে নিজের স্বার্থে রাখতেছে কিন্তু তোমাকেও কি সেটা প্রোভাইড করতে পারে, ব্যবহৃত হয়। আচ্ছা, পাসবইয়ের অনুরূপ এতেও কি হিসাব গ্রহীতার নাম থাকবে, হিসাবের নম্বর থাকবে, হিসাবের ধরন থাকবে, ঠিক আছে, ইত্যাদি লেখা থাকে। সো সাধারণত মাসিক প্রারম্ভিক জমা মানে ব্যালেন্স যেটা থাকবে, বছরের শুরুতে যে ব্যালেন্সটা আছে, বিভিন্ন সময় জমাকৃত অর্থ, উত্তোলন, এসব রিলেটেড কি, আবার আদান প্রদান, এসব সকল তথ্য কি এই যে ব্যাংক হিসাব বিবরণীতে কি থাকবে। সেই ব্যাংক হিসাব বিবরণী অর্ধবার্ষিক হতে পারে, আবার হচ্ছে কি বার্ষিকও হতে পারে, ওকে, আর মাসিকও হতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে ব্যাংক হিসাব বন্ধ করার নিয়ম। এখন সার্টেন কারণে তোমার মনে হয়েছে যে তুমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে আর হিসাব রাখবা না, তোমার মন চাইছে যে তুমি ব্র্যাক ব্যাংকে একটা হিসাব খুলবা, সেক্ষেত্রে তোমার আগের ব্যাংক হিসাব তো অফ করতে হবে, অফ করে ওই টাকাটা হচ্ছে অন্য কোনো ব্যাংকে তোমার ট্রান্সফার করতে হবে, তাই না।
সো এই সকল ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সো ব্যাংক হিসাব মাঝে মাঝে কি হয়, অটোমেটিক্যালি অফ হয়ে যায় কিছু সার্টেন ইভেন্টের কারণে। আবার মাঝে মাঝে কি আমানতকারী বা মক্কেল নিজেই কি অফ করতে পারে। সেই ক্ষেত্রে মক্কেল যদি মারা যায়, যদি একটা পার্সোনাল ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রে যে নমিনি আছে, মানে আবেদনপত্র যখন ফিল আপ করে তখনই কি নমিনি দিয়ে দেয়, যে নমিনি হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে তারপরে ওয়াইফ হতে পারে। সেক্ষেত্রে ওয়াইফের অ্যাকাউন্টে কি টাকাটা ট্রান্সফার হয়ে যায়। এবার হচ্ছে কি, তাহলে হিসাবটা বন্ধ হয়ে যাবে যে মক্কেল মারা যায়। মক্কেল দেউলিয়া ঘোষণা করা হলে, মানে মক্কেল দেউলিয়া বলতে কি, সে হচ্ছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে ছিল অথবা কোনো ধরনের মানে মক্কেল দেউলিয়া মানে তো হচ্ছে যে ওই গ্রাহকের পার্সোনাল কোনো ওয়েলথ আর বাকি নেই, তাকে বলে কি দেউলিয়া। মানে যখন কোনো ব্যক্তির পার্সোনাল কোনো সম্পত্তি আর অবশিষ্টই থাকে না, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটা কি আদালত দেউলিয়া ঘোষণা করে। যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যাংকে আর কোনো ধরনের টাকা লেনদেন হবে না, যেহেতু তার কাছে কোনো ধরনের সম্পত্তি নেই। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও কি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায়। এবার আসি হচ্ছে ব্যাংক হিসাব হস্তান্তর করার নোটিশ পেলে। মনে করো ব্যাংক হিসাব হচ্ছে, ধরো কেউ যদি চলতি হিসাব থেকে সঞ্চয়ী হিসাবে ট্রান্সফার করতে চায়, কেউ যদি এই ব্যাংক থেকে ওই ব্যাংকে মানে সম্পূর্ণ অর্থ যদি স্থানান্তর করতে চায়, সেই ক্ষেত্রেও কি ব্যাংক হিসাবটা বন্ধ হয়ে যাবে আগেরটা। এবার আসি মক্কেলের নিকট হতে হিসাব বন্ধের নোটিশ আসতেই পারে, যে দেখা গেছে যে ব্যাংক থেকে সম্পূর্ণ টাকাটা তুলে ফেলা হয়েছে, ন্যূনতম জামানতে টাকাটাও রাখা হয় নাই, তো নোটিশ দিছে যে অফ করে দিতে পারে। আচ্ছা, আবার মক্কেলের মানসিক বিকৃতি, এটাও একটা কারণ, যদি মানসিক বিকৃতির কারণ হতে পারে। আবার আদালত থেকে নির্দেশ দিতে পারে, আদালত থেকে যদি নির্দেশ দেয় যে এই গ্রাহকের বা এই ব্যক্তির হিসাব নিকাশের যে মানে ব্যাপারটা, সেটা সন্দেহজনক, অথবা আদালত থেকে কোনো একটা রায় আসলো, অথবা কোনো আসামি কারণে দেখা গেছে যে ওর মানে অ্যাকাউন্টটা বন্ধ করা উচিত, তবে ফ্রিজ করা উচিত, সেই ক্ষেত্রে কি আদালত যদি নির্দেশ দেয় তার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে সরকারি নির্দেশ, আদালতের নির্দেশ আর সরকারি নির্দেশ। আদালত হচ্ছে স্বায়ত্তশাসিত, যেহেতু আদালতের নির্দেশও মানে একটা প্রভাব ফেলে, সরকারি নির্দেশও প্রভাব ফেলে। আচ্ছা, এবার আসি হচ্ছে কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্মটা কখন ফিল আপ করে? কেওয়াইসি ফর্মটা আবেদনপত্রের সাথেই আসলে ফিল আপ করে। সো এটা হচ্ছে যখন তুমি চলতি হিসাব খুলবা বা সঞ্চয় হিসাব খুলবা, সেই সময় কি তোমার কেওয়াইসি ফর্মটা ফিল আপ করতে হয়। ওকে, কিছু ক্ষেত্রে, কিছু না, বেশিরভাগ ক্ষেত্রেই কি তখনই ফিল আপ করতে হয়। কেওয়াইসি কি? কেওয়াইসি হচ্ছে নো ইউর কাস্টমার, ঠিক আছে, নো ইউর কাস্টমার ফর্ম যেটাকে বলে আর কি। সো কেওয়াইসি ফর্মটা কি? ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর বিভিন্ন তথ্য সম্বলিত যে ফর্মটা আছে, বাধ্যতামূলক তাকে হিসাব গ্রহীতাকে পূরণ করতে হয়, তাকে কি কেওয়াইসি ফর্ম বলে। এবং ব্যাংক কর্তৃপক্ষ হিসাব গ্রহীতা প্রদত্ত তথ্যের বিষয়ে যাচাই করে স্বাক্ষর দিতে হয়, তাকে কনং ফর্ম বলে, বা কেওয়াইসি ফর্ম যেটাকে বলে আর কি, ঠিক আছে। কেওয়াইসি শব্দ সংক্ষেপের পুরো শব্দ হলো কি নো ইউর কাস্টমার, অর্থাৎ তোমার গ্রাহককে জানো। সো তোমার মানে ব্যাংক সাধারণত কি মানে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অনেক ধরনের যাচাই বাছাই করতে হয়, অনেক ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ওই গ্রাহকটার কি আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত কিনা, এই গ্রাহকের আগে অন্য কোথাও ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, এই গ্রাহকটা কি নিয়মিত ট্যাক্স আদায় করতেছে কিনা, এটা কি মানে ওই গ্রাহকটা কি আসলে আইনগতভাবে একটা স্বাধীন ব্যক্তি কিনা। ওকে, সো এই সকল যে তথ্যাবলী আছে, এগুলো সবগুলাই কি বিবেচনা করে কি এই কেওয়াইসি ফর্মটা ফিল আপের মাধ্যমে। এবার হচ্ছে যারা ব্যাংক হিসাব খোলার জন্য যোগ্য নয়, ঠিক আছে, যারা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। সো এটা হচ্ছে সিম্পল দেউলিয়ার পক্ষে, যার কিনা কোনো ওয়েলথই নাই, সে হচ্ছে কি দেউলিয়া, বা যার কারণে ব্যাংক হিসাব খুলতে পারবে না। এবার হচ্ছে পাগল ব্যক্তি, আচ্ছা আদালত কর্তৃক নিষিদ্ধ ব্যক্তি, হয়তো আসামি হতে পারে, অথবা মানে রিমান্ডে আছে, অথবা হচ্ছে গিয়ে সন্দেহভাজন কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রে সে কি আদালত কর্তৃক কি নিষিদ্ধ ব্যক্তি, তারও হিসাব খোলা যাবে না। এছাড়া আছে নাবালকের হিসাব খোলা যাবে না। নাবালকের হিসাব খোলার ক্ষেত্রে কিছু আছে, শর্ত আছে, কিন্তু নাবালক হিসাবের কোনো প্রকার জমাতিরিক্ত ঋণ ইস্যু করা হয় না, ঠিক আছে। নাবালকের ক্ষেত্রে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু শর্তের সাপেক্ষে, এইভাবে স্বাভাবিক নিয়মে যে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব আছে, ওই নিয়মের আন্ডারে পড়বে না। এবার আসি নাবালক হিসাবের ক্ষেত্রে, যে ধরো তোমার ব্যাংকে আছে 10,000 টাকা, তুমি নাবালক তুমি 10,000 টাকার ঊর্ধ্বে তুমি ঋণ নিতে পারবে না,
মানে জমাতিরিক্ত ঋণ যেটাকে বলে, ঠিক আছে। তোমার কাছে তোমার 15,000 টাকা লাগবে, তুমি 15,000 টাকা তুলতে পারবে না, মানে এক্সট্রা 1,000 টাকাটা তুলতে পারবে না অ্যাজ আ নাবালক। ব্যাংক হিসাব খোলার সময় আবেদনপত্র ন্যূনতম একজন ব্যক্তি কর্তৃক সত্যায়িত হতে হবে, ঠিক আছে। যে তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছো, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় তোমার পক্ষে একজন ব্যক্তি কি সত্যায়িত পত্র, মানে একজনের দ্বারা, তোমার পক্ষে একজনের দ্বারা কি মানে ব্যক্তি দ্বারা কি সত্যায়িত হতে হয়। বাবা হতে পারে, ওয়াইফ হতে পারে, ঠিক আছে। আবার ওই ব্যক্তিও মাঝে মাঝে কি সত্যায়িত করতে পারে। ওকে, আচ্ছা, এবার আসে যে 6 মাস সময়ের মধ্যে সর্বনিম্ন জামানত 500 টাকা অপেক্ষা কম আমানত থাকলে হিসাব বন্ধ হয়ে যায়। ওকে, সো 6 মাসের বেশি ন্যূনতম জামানত রাখতে হয়, ঠিক আছে। আমি বলেছিলাম সঞ্চয় হিসাবের ক্ষেত্রে 100 টাকা হতে পারে, আর চলতি হিসাবের ক্ষেত্রে 500 টাকা হতে পারে। সো কিছু কিছু ক্ষেত্রে এটা উপর নিচ হয়, কিছু কিছু ক্ষেত্রে সঞ্চয় হিসাবে 500 টাকা রাখতে হয়। এখন বেশিরভাগ ব্যাংকে এটাই, যে সঞ্চয় হিসাবেও কি 500 টাকা রাখতে হয়, চলতি হিসাবেও কি 500 টাকা রাখতে হয়, সর্বনিম্ন আর কি। যদি 6 মাসের বেশি সময় ধরে এই যে ন্যূনতম জামানত এটা নিচে টাকা থাকে, তাহলে কি ব্যাংক অ্যাকাউন্টটা কি অফ হয়ে যাবে। আচ্ছা, গ্রাহক ব্যাংকে অর্থ জমাদান করে এবং উত্তোলন করে ব্যাংক হিসাবের মাধ্যমেই, ঠিক আছে, ওই পার্টিকুলার নিজের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রহীত আমানত ব্যাংকের নিকট দেয়। মানে তুমি যে টাকাটা রাখছো ব্যাংকে, এটা কি তোমার কাছে আমানত হলো, তুমি যে টাকাটা ব্যাংকে রাখছো, হ্যাঁ, এই ব্যাংকের মানে ব্যাংক কি তোমার কাছে কি দায়ী। ওকে, যে তুমি যখনই চাও তুমি ব্যাংক থেকে টাকাটা নিয়ে যেতে পারো, ঠিক আছে। সো বেসিক্যালি ব্যাংক হচ্ছে কি তোমার কাছে ওই টাকাটার জন্য কি দায়ী আর কি। ওকে, সো ব্যাংকের কাছে ওই টাকাটা কি একটা দায়, সেটা বলতে চাচ্ছি। ওকে, এবার আসি হচ্ছে ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব। এবার আসি হচ্ছে এতক্ষণ তো দেখলাম যে ব্যাংকের হিসাব কীভাবে খোলা হয়, আবার হচ্ছে কারা খুলতে পারবে না, ঠিক আছে, এইসব জিনিস আমরা জেনেছি। এবার জানবো যে ব্যাংকের হিসাব মানে কত ধরনের হতে পারে। ওকে, প্রাইমারিলি কি চলতি, সঞ্চয়ী, স্থায়ী, কিন্তু এর ভিতরেও কিছু ধরনের প্রকারভেদ রয়েছে। ফার্স্টে যদি দেখি যে প্রকারভেদ, চলতি হিসাব যদি দেখি, চলতি হিসাবের মধ্যে দুই ধরনের চলতি হিসাব থাকবে, একটা হচ্ছে সাধারণ চলতি হিসাব, আর হচ্ছে বিশেষ চলতি হিসাব। সাধারণ চলতি হিসাব কি? সাধারণ চলতি হিসাব হচ্ছে যে তুমি কোনো ধরনের মুনাফা পাবা না, তুমি হচ্ছে যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারবা, তোমার ন্যূনতম জামানত 500 টাকা হতে হবে, তুমি হচ্ছে ডেবিট কার্ড পাচ্ছ। ওকে, আর এটা হচ্ছে কি সাধারণ চলতি হিসাব। ওকে, এগুলো সাধারণত কি ব্যবসায়ীরা খুলে থাকে। এবার আসি যে বিশেষ চলতি হিসাব। বিশেষ চলতি হিসাব জিনিসটা কি? বিশেষ চলতি হিসাবটা হচ্ছে যে তুমি সামান্য পরিমাণ সুদ পাবা বা সামান্য পরিমাণ মুনাফা পাবা, তুমি যে কোনো সময় অর্থ জমা দিতে পারলেও তোমার কি টাকা তোলার ক্ষেত্রে একটু লিমিটেশন জুড়ে দিবে। ওকে, সেই সকল হিসাবগুলোকে কি বিশেষ চলতি হিসাব বলে। তুমি টাকা তুলতে পারবা, ঘন ঘনই টাকা তুলতে পারবা, কিন্তু স্টিল কিছু সীমাবদ্ধতা থাকবে। ওকে, সো এই ধরনের হিসাবগুলাই কি বলতে পারি, শর্ট টার্ম ডিপোজিট, এসটিডি, ঠিক আছে। শর্ট টার্ম ডিপোজিট মানে একটা স্বল্প সময়ের জন্য কি তুমি টাকাটা তুলতে পারবা, ঠিক আছে, বা স্বল্প পরিমাণ অর্থ বা স্বল্প সময়ের জন্য। এবার আসি যে সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সাধারণ সঞ্চয় হিসাব। সাধারণ সঞ্চয় হিসাব কোনগুলা? যে তুমি ব্যাংকে যে কোনো সময় অর্থ জমা রাখতে পারবা, আর হচ্ছে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া। চলতি হিসেবে কোনো সুদ নাই, কিন্তু সঞ্চয় হিসেবে কি তুমি একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া, আর তুমি হচ্ছে সপ্তাহে বা মাসে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবা, তার বেশি কি তুলতে পারবা না। এবার আসছে অন্যান্য সঞ্চয়ী হিসাব, এটা হচ্ছে বেসিক সঞ্চয়ী হিসাব। এবার আসছে অন্যান্য সঞ্চয়ী হিসাব। অন্যান্য সঞ্চয়ী হিসাবের মধ্যে কোনগুলো আছে? গৃহ সঞ্চয়ী হিসাব। গৃহ সঞ্চয়ী হিসাবগুলো কি? গৃহ সঞ্চয়ী হিসাবগুলো হচ্ছে যে গ্রামের যে মানুষজন আছে, যে যারা হচ্ছে দিনে আনে দিনে খায়, তাদের জন্য হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, তাদেরকে সঞ্চয়ে আগ্রহী করার জন্য এই গৃহ সঞ্চয় হিসাবটা খোলা হয়। এক্ষেত্রে কী করা হয়? সাধারণত হচ্ছে মাটির ব্যাংক অথবা কোটা, এগুলার মধ্যে যে অর্থ এগুলা দেওয়া হয়, এগুলা ব্যাংক থেকে প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে তোমরা এই ব্যাংকের মাটির ব্যাংকে টাকা রাখো, এই কোটায় টাকা রাখো। এরপরে একটা নির্দিষ্ট সময় পরে, ধরো 1 মাস 6 মাস পরে ওই ব্যাংকে মাটির ব্যাংকগুলো অথবা কোটাগুলো ব্যাংকে নিয়ে যাওয়া হয়। তারপর ওই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের নামে কি ওই মাটির কোটায় যতটুকু টাকা আছে সেই অ্যামাউন্টের একটা কি ব্যাংক হিসাব খোলা হয়। ওকে, এবার আসি হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব। স্কুল সঞ্চয় হিসাব মানে খুবই সিম্পল,
মানে যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য বা ইন্সপায়ার করার জন্য তাদের জন্য কি একটা সঞ্চয় হিসাব খোলা হয়। সেই ক্ষেত্রে সে হচ্ছে একটা সুদ পাবে, আর হচ্ছে সে হচ্ছে যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবে, যে কোনো সময় টাকা রাখতে পারবে, আর হচ্ছে তার জামানতের পরিমাণও কম। অন্যান্য ক্ষেত্রে 500 টাকা জামানত রাখতে হয়, এক্ষেত্রে 100 টাকা জামানত রাখতে হয় সর্বোচ্চ। তো স্কুল সঞ্চয় হিসাবটা হচ্ছে কি এগুলোই। এবার আসি হচ্ছে মহিলা সঞ্চয় হিসাব। মহিলা সঞ্চয় হিসাব হচ্ছে যে মানে মহিলাদের বা নারীদের সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাবগুলো খোলা হয়, মানে একটা মানে বেশি মানে মনে করো মানে স্কুল সঞ্চয় হিসাবের মতোই কিছুটা। ওকে। আর হচ্ছে শ্রমিক সঞ্চয় হিসাব, সেটাও সিম্পল। শ্রমজীবী যারা মানুষজন আছে তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাবগুলো খোলা হয় সেগুলোই কি সঞ্চয় হিসাব। সো এগুলোর জন্য আসলে পার্টিকুলার কোনো মানে ইনফরমেশন নাই, বাট ব্যাপারটা হচ্ছে যে কি এগুলা সবগুলাই কি মানে ধরাবাঁধা নিয়ম কম। তুমি হচ্ছে তোমার প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারবা, আর হচ্ছে কি তোমার জামানতের পরিমাণও কি কম। এগুলো বেসিক্যালি ইন্সপায়ার করার জন্য আর কি, মানুষ জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য। এবার আসি হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের ক্ষেত্রে কি সাধারণ স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাবগুলো হচ্ছে মানে তুমি হচ্ছে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টাকা নিয়ে যাবা, ফার্স্ট হচ্ছে আবেদনপত্র পূরণ করবা, আবেদনপত্র পূরণ করে তাদেরকে জমা দিবা। জমা করে যদি বলে হ্যাঁ আচ্ছা তো আপনার স্থায়ী হিসাব খোলার অনুমতি দেওয়া হলো, সেক্ষেত্রে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টাকা নিয়ে ব্যাংকে যাবা। তারপর তোমাকে কী করবে, ফিক্সড ডিপোজিট রিসিট বা এফডিআর তোমাকে দিবে। ঠিক আছে, এফডিআর দিবে। আর হচ্ছে কি সাধারণ স্থায়ী হিসাবগুলো কি 1 মাস থেকে কি 1 মাস থেকে কি 1 মাস থেকে 5 বছরের মধ্যে 5 বছর পর্যন্ত কি হয়ে থাকে, মেয়াদি হয়ে থাকে। ওকে, তো সাধারণ স্থায়ী হিসাবগুলো এমনই হয়। ওকে, আর বিশেষ মেয়াদি স্থায়ী হিসাবগুলো হচ্ছে এমন যে তোমার ঠিক আছে তুমি এফডিআর পাইছো, সব পাইছো, কিন্তু এটার মধ্যে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না, কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না। স্থায়ী হিসাবে কিন্তু সুদের হার কি খুব চড়া বা খুব বেশি, কিন্তু বিশেষ মেয়াদি স্থায়ী হিসাবে একটু কম। কারণ তুমি এই যে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব কি 7 দিনের নোটিশ, 7 দিন পূর্বের একটা নোটিশ বা নোটিশের মাধ্যমে তুমি টাকাটা তুলে আনতে পারবা। মানে তোমার হচ্ছে গিয়ে মনে করো তোমার হঠাৎ করে তুমি তোমার একটা বড় অ্যামাউন্টের টাকা কি ব্যাংকে জমা রাখছো 5 বছরের জন্য, কিন্তু হঠাৎ করে তোমার মনে পড়লো যে হ্যাঁ আমার টাকাটা দরকার, আমার একটা জায়গায় মানে অসুস্থতার কারণে হতে পারে, একটা বিজনেস অপরচুনিটির কারণে হতে পারে। সেই ক্ষেত্রে তুমি কি তোমার যদি বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি 7 দিনের নোটিশ দিয়ে মানে তুমি 7 দিন পূর্বে ব্যাংকে বলবা যে ভাই আমার টাকাটা লাগবে। তো ব্যাংক কী করবে, 7 দিনের নোটিশে কি তোমাকে কি টাকাটা ফেরত দিয়ে দিবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে বিশেষ ধরনের হিসাব। আমরা 3 ধরনের হিসাব দেখলাম, 3 ধরনের হিসাবের আবার 3 ধরনের মানে কতগুলো প্রকারভেদও দেখলাম। এবার আসি যে এই 3 ধরনের প্রকারভেদ বাদেও আর কিছু ধরনের হিসাব আছে। যদি দেখি যে পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব। পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব কি? পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব হচ্ছে যে তুমি তোমার যে পেনশনের টাকাটা আছে, তুমি তোমার একটা নির্দিষ্ট সময় পরে পেনশন কি সাধারণত যারা সরকারি চাকরিজীবী আছে তারা হচ্ছে তাদের যখন রিটায়ার্ডে চলে যায় তখন কি তারা কি পেনশনের টাকা পায়। পেনশনের টাকাটা কিস্তিতে পেতে পারে, আবার একসাথেও পেতে পারে। সেক্ষেত্রে তোমার ব্যাংকে যে হিসাবটা তোমার যে ব্যাংকের হিসাবটা খোলা হয়, এখানে তুমি একটা নির্দিষ্ট সময় শেষে পুরো টাকাটা কি তুলে নিয়ে যাবা। সো একটা নির্দিষ্ট সময় শেষে পুরো টাকাটা তুলে নিয়ে যাওয়া, এক্ষেত্রে তোমার একটা বড় ধরনের কি সুদ আছে প্লাস আসলটাও আছে। এটা কিছুটা কি স্থায়ী হিসাবের মতো। কিন্তু স্থায়ী হিসেবে আমরা কি করি, স্থায়ী হিসেবে আমরা বছরের শুরুতে একটা মানে এটা সময়ের শুরুতে পুরো ফুল অ্যামাউন্ট টাকাটা দিয়ে দিই, তারপর কি সময়ের শেষে আমরা কি একটা বড় ধরনের সুদ বা একটা মুনাফা সহ কি টাকাটা তুলে নিয়ে যাই। কিন্তু পেনশন বা বিশেষ স্থায়ী হিসাবে যেটা হয় যে তুমি একসাথে টাকাটা জমা না দিয়ে তুমি কি অল্প অল্প করে প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি 6 মাসে, প্রতি 3 মাসে তুমি কি একটু করে কি টাকা জমা দিবা। কিন্তু তুমি টাকাটা তুলবা না বা টাকাটা কি জমা দিবে। তারপর কি একটা নির্দিষ্ট সময় শেষে 5 বছর বা 6 বছর বা 10 বছর পরে তুমি কি মানে ফুল টাকাটা কি তুলে নিয়ে যাবা একটা বড় কি সুদের হারের সাথে। ওকে, সো এটাই কি পেনশন বা বিশেষ সঞ্চয় হিসাব। এবার আসি যে বিমা সঞ্চয় হিসাব। বিমা সঞ্চয় হিসাব হচ্ছে কি, বিমা তো বুঝোই, বিমা হচ্ছে কি মনে করো তুমি হচ্ছে প্রতি মাসে বিমা কোম্পানি কি একটা নির্দিষ্ট পরিমাণ বিমা প্রিমিয়াম দাও।
ঠিক আছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ বিমা প্রিমিয়ামের বিনিময়ে ওই বিমা কোম্পানি তোমার কোনো নির্দিষ্ট সম্পদ বা তোমার জীবনের একটা মূল্য নির্ধারণ করে। ধরো তুমি হচ্ছে তোমার গাড়ির জন্য বিমা করলা, তোমার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে বা তোমার গাড়িটার জন্য কোনো ক্ষতি হয়, বিমা কোম্পানি কী করবে, তোমার মানে গাড়ির ফুল টাকাটা কি আবার দিবে, মানে তোমার নতুন একটা গাড়ি কেনার জন্য তোমার যত টাকা প্রয়োজন সেটা তোমার কি বিমা কোম্পানি তোমাকে আবার ফেরত দিবে। ওকে, সো এটা করার জন্য তোমাকে কি প্রতি মাসে কি বিমা কোম্পানিকে একটা বিমা প্রিমিয়াম দিতে হয় বা একটা বিমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সো বিমা সঞ্চয় হিসাবটা হচ্ছে কিছুটা এমনই যে তুমি বিমা প্রিমিয়াম কি প্রতি মাসে বা প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর বিমা প্রিমিয়ামটা তাকে জমা দিবা, ওই হিসাবে জমা দিবা। কিন্তু ইউজুয়ালি কি এই টাকাটা বিমা প্রিমিয়ামের টাকাটা কিন্তু বিমা কোম্পানি সাধারণত ফেরত দেয় না। ওকে, কারণ ফেরত দেয় না বিকজ তুমি এই বিমা প্রিমিয়ামটা কেন দিতেছো, তুমি বিমা প্রিমিয়ামটা দিচ্ছ যাতে তোমার যদি গাড়ির কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে কি মানে তোমার গাড়ির যাতে আবার রিপেয়ার করতে পারো অথবা তুমি নতুন একটা গাড়ি কিনতে পারো, সেই জন্য কি ওই টাকাটা খরচ করবে। এখন ইউজুয়ালি কি বিমা প্রিমিয়ামের টাকা ফেরত দেয় না, কিন্তু এই যে বিমা সঞ্চয়ী হিসাবে তুমি কি বিমা প্রিমিয়ামের টাকা জমা দিচ্ছ, একটা নির্দিষ্ট সময় পরে তুমি কি বিমার টাকাটা ফেরত নিয়ে আসতে পারবে। মানে তুমি বিমা সুবিধাও পাচ্ছ, আবার কি সঞ্চয় হিসাবে সুবিধাও পাচ্ছ। মানে তোমার টাকাটা কি ব্যাংকে ওই হিসাবে সঞ্চয় আকারে থেকে যাবে, তারপরে নির্দিষ্ট সময় পরে কি তুমি টাকাটা কি তুলতে পারবা। ওকে, এবার হচ্ছে পৌনঃপুনিক হিসাব হচ্ছে বেসিক্যালি তুমি কিছুদিন পর টাকা জমা রাখবা, হ্যাঁ, তারপর নির্দিষ্ট সময় পরে কি টাকাটা তুলে আনবা, এটাই কি পৌনঃপুনিক হিসাব। ওকে, এবার হচ্ছে ঋণ আমানতি হিসাব হচ্ছে কি তুমি ধরো ব্যাংকে গেলা, ব্যাংক ঋণের জন্য ব্যাংক তোমাকে ক্যাশ টাকা দিয়ে ফেরত দিয়ে দিল না। মনে করো তুমি ধরো 1 লাখ টাকার জন্য ঋণের জন্য গেছো, ব্যাংক তোমাকে 1 লাখ টাকা হাতে ধরাই দিয়ে বিদায় করে দিল, এমন না। ঠিক আছে, তো এই ঋণ আমানত হচ্ছে এমন জিনিস যে তুমি 1 লাখ টাকার জন্য গেছো, ব্যাংক কী করছে, হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে 1 লাখ টাকা দিব, এখন টাকাটা কোথায় দিব, টাকাটা হচ্ছে কি ব্যাংক একটা হিসাব খুলবে তোমার নামে, একটা হিসাব খুলে সেই হিসাবে ওই 1 লাখ টাকাটা রেখে তারপর হচ্ছে তুমি এই হিসাব থেকে কি তুমি তারপর টাকাটা তুলতে পারবে। ওকে, সেটাই হচ্ছে কি ঋণ আমানতি হিসাব। এবার হচ্ছে অনাবাসিক বহিস্থ হিসাব মানে হচ্ছে যে বিদেশে কর্মরত কোনো ব্যক্তি দেশে তার নিজের কোনো একটা হিসাবে যখন টাকা ট্রান্সফার করবে, সেটাই কি অনাবাসিক বহিস্থ হিসাব। ওকে, আর বৈদেশিক মুদ্রা অনাবাসিক হিসাব কি এটার উল্টাটা। ঠিক আছে, এটার উল্টাটা দেশের কোনো ব্যক্তি যদি বাইরের কোনো একটা দেশের ব্যাংকের শাখায় টাকা ট্রান্সফার করতে চায়, সেই ক্ষেত্রে কি মানে বাইরের কোনো একটা ব্যাংকের শাখায় তার যদি হিসাব থাকে, সেখানে যদি সে টাকা ট্রান্সফার করতে চায়, সেটা কি বৈদেশিক মুদ্রা অনাবশ্যিক হিসাব। ওকে, আচ্ছা, এবার দেখি হচ্ছে এক নজরে চলতি, সঞ্চয়ী আর হচ্ছে স্থায়ী হিসাবটা আমরা যদি দেখি যে চলতি হিসাব, স্থায়ী হিসাব আর হচ্ছে কি চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব আর কি স্থায়ী বা মেয়াদি হিসাব। যদি সংজ্ঞার ক্ষেত্রে দেখি, যদি আমরা পার্থক্য আকারে দেখবো আর কি, যে দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যাবে, উত্তোলন করা যাবে চলতি হিসাবে। স্থায়ী হিসাবে কি সঞ্চয়ী উৎসাহী করার জন্য মানে খোলা হয়, কিন্তু মানে খুব বেশি টাকা তোলা যাবে না, কিন্তু জমা যখন ইচ্ছে তখন জমা দেওয়া যাবে। আর হচ্ছে এটা নির্দিষ্ট মেয়াদের জন্য হিসাব খোলা হয়। ওকে, এর আগে তোলা যাবে না। এবার আসছে উদ্দেশ্য। চলতি হিসাবের ক্ষেত্রে উদ্দেশ্য কোনটা? পুনঃ অর্থ সংস্থান করা। পুনঃ অর্থ সংস্থান মানে কি তোমার হচ্ছে একটু পর বা মানে বারবার, পুনঃ মানে হচ্ছে কি পুনরায়, ঠিক আছে, বারবার অর্থ জমা দিবা, বারবার অর্থ উত্তোলন করবা, বারবার জমা দিবা, বারবার উত্তোলন করবা। এক্ষেত্রে রিপিটেড যে যে লেনদেন হচ্ছে, সেই ক্ষেত্রে কি চলতি হিসাব সুইটেবল। আর স্থায়ী হচ্ছে কি সঞ্চয় করার জন্য, ঠিক আছে। আর হচ্ছে কি স্থায়ী হিসাব হচ্ছে সঞ্চয় কিন্তু অধিক অর্থ অর্জন করা, মানে অধিক আয় অর্জনের উদ্দেশ্যে স্থায়ী হিসাবটা খোলা হয়। এবার দেখি যে হিসাব খোলার পদ্ধতি। চলতি হিসাবে যেটা নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়, ওকে, আর সঞ্চয়ী হিসাবেও কি নির্ধারিত ফর্মেই আবেদন করতে হয়। কিন্তু আবার স্থায়ী হিসাবের ক্ষেত্রে মানে ফর্মে আবেদন করতে হয়, কিন্তু এত ধরা বাধা নাই। হ্যাঁ, তুমি হচ্ছে কি মানে নর্মাল বেসিক একটা ফর্ম পূরণ করবা, তারপর হচ্ছে কি জমার রসিদ নিয়ে চলে আসবা, এমন আর কি। এবার হচ্ছে কি পরিচিতি। এই হিসাব খুলতে আবেদনপত্রে শনাক্তকরণ প্রয়োজন হয়। মানে অনেক ধরনের ফর্ম লাগে, KYC দেখেছি আমরা,
আবার অনেক ধরনের দলিলপত্র দিয়ে জমা দিতে হয়। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রেও কি আবেদন খুলতে কি শনাক্ত করার প্রয়োজন পড়ে, সো এটার ক্ষেত্রেও কি সেম জিনিস, কেওয়াইসি লাগে, তারপর হচ্ছে দলিলপত্র দিয়ে জমা দিতে হয়। কিন্তু এই হিসাব খুলতে আবেদনপত্র শনাক্তকরণ প্রয়োজন হয় না, স্থায়ী হিসাবের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না। এবার আসি যে আবার হচ্ছে কি চলতি হিসাবে ন্যূনতম 500 টাকা জমা দিতে হয়। আর আর আবার 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 কিছু কিছু ক্ষেত্রে 1000 টাকা থেকে 5000 টাকাও কি প্রাথমিক জমা নিতে পারে। বিভিন্ন কেসে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের নিয়ম। আবার হচ্ছে প্রাথমিক জমা গ্রাম অঞ্চলে মাত্র 10 টাকা, আবার শহরে কি 100 টাকা। ওকে, সঞ্চয় হিসেবে গ্রাম অঞ্চলে কি 10 টাকা, আবার শহরে কি 100 টাকা। আর স্থায়ী হিসাবের ক্ষেত্রে তো কোনো মানে স্থায়ী হিসাবের ক্ষেত্রে তো কোনো ন্যূনতম জমা নেই। স্থায়ী হিসাবের ক্ষেত্রে কি তুমি শুরুতেই একটা বড় অ্যামাউন্টের টাকা কি রাখতেছো, সেক্ষেত্রে ন্যূনতম সীমা না থাকলেও কমপক্ষে 10,000 টাকা কি, কমপক্ষে 10,000 টাকা কি রাখতে হবে। এবার হচ্ছে মক্কেলের প্রকৃতি। ব্যবসায়ী শ্রেণী আমরা বলেছিলাম যে চলতি হিসাবে ব্যবসায়ীরা বেশিরভাগ খুলে থাকে। সঞ্চয়ী কারা, নিম্ন ও মধ্যবিত্তরা। আর স্থায়ী হিসাব কি, যারা খুবই মানে যাদের কাছে খুব বেশি অর্থ অলস পড়ে আছে, তারাই কি স্থায়ী হিসাব খুলে থাকে। এবার আসি চেকের ব্যবহার। চলতি মানে ব্যবসায়ী শ্রেণী কি মানে চেকের ব্যবহারটা করে থাকে। আর অর্থ উত্তোলনে চেকের বা উত্তোলন পিপের ব্যবহার বাধ্যতামূলক। ওকে, সো চেকের ব্যবহার চলতি হিসাব তো অহরহ হচ্ছেই, কিন্তু সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যেহেতু কিছু রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে অর্থ উত্তোলনে চেকের বা উত্তোলন পিপের ব্যবহার বাধ্যতামূলক। ওকে, আর হচ্ছে স্থায়ী হিসাবে চেক ব্যবহার করা যায় না, ঠিক আছে, কারণ তুমি টাকা উত্তোলনই করতে পারবে না। আর সুদের হার দেওয়া হয় না চলতি মূলধনে, মানে চলতি হিসাবে কোনো ধরনের সুদের হার দেওয়া হয় না। আর সঞ্চয় হিসাবে অল্প সুদের হার দেওয়া হয়, ঠিক আছে। সঞ্চয় হিসাব আর হচ্ছে সঞ্চয় হিসাবে মানে সুদটা হচ্ছে মানে বছরে 2বার দেয়, এক হচ্ছে 30শে জুন, আরেকটা কি 31শে ডিসেম্বর, মানে 6 মাস অন্তর। আর অধিক সুদের হার স্থায়ী হিসাবে অধিক পরিমাণে সুদের হার দেওয়া হয়। এবার সে তারল্য সংগ্রহ, চলতি হিসাবে তারল্য অনেক সংগ্রহ থাকে, আর সঞ্চয় হিসাবে তুলনামূলক কম তারল্য থাকে, কিন্তু থাকে। আর স্থায়ী হিসাবে তারল্য সংরক্ষণ আদৌ প্রয়োজন নেই, ঠিক আছে। এবার আসি পরিচালন ব্যয় অত্যাধিক। চলতি হিসেবে পরিচালন ব্যয় অনেক বেশি, কারণ তোমার একটু পরপর কিছুক্ষণ পরপর কি তোমার ব্যাংকে হচ্ছে কি মানে ব্যাংকের সাথে তোমার লেনদেনটা করতে হয়। ব্যাংকের সাথে যদি লেনদেন করতে হয় তোমাকে ব্যাংকে অবশ্যই চার্জ দিতে হবে, যার কারণে চলতি হিসাবের ক্ষেত্রে কি পরিচালন ব্যয়টা বেশি। আবার হচ্ছে সঞ্চয় হিসেবে যদি তুমি কিছু কম পরিমাণ টাকা উত্তোলন করো, জমা দাও, সেক্ষেত্রে কি পরিচালন ব্যয় তুলনামূলক কি কম হয়ে থাকে। আর স্থায়ী হিসাবে পরিচালন ব্যয় খুবই কম হয়ে থাকে। আবার ঋণের সুবিধা, চলতি হিসাবে ঋণের সুবিধা মানে জমাতিরিক্ত লাভ, মানে যেটাকে আসলে ঋণের সুবিধাটা বেশি পাওয়া যায়। মানে তুমি হচ্ছে তোমার ব্যাংকে যত টাকা আছে তার ঊর্ধ্বে তুমি কি টাকা তুলতে পারবা, যেটাকে কি বলে জমাতিরিক্ত বলে। জমাতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায় চলতি হিসাবে। আর সঞ্চয় হিসাবে কোনো রকমের ঋণের সুবিধা প্রদান করা হয় না। আর স্থায়ী হিসাবের ক্ষেত্রে মানে তুমি যতটুকু পরিমাণ অর্থ জমা রাখছো, তুমি সেইটুকু পরিমাণ টাকা কি ঋণ হিসেবে নিতে পারো, যেমন জমাকৃত অর্থের সমপরিমাণ ঋণ হিসেবে উত্তোলন করা সম্ভব। আচ্ছা, এবার যাই পাস বইয়ের ব্যবহার। তো পাস বইয়ের ব্যবহার করা হয়, সঞ্চয় হিসাবে পাস বই ব্যবহার করা হয়। আর হচ্ছে চলতি হিসাবে পাস বই দেয়, বেসিক্যালি পাস বই দেওয়া হয়, বাট ব্যবহারটা খুবই সীমিত। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে কি বেশিরভাগ ব্যবহৃত হয়। আর এই ক্ষেত্রে পাস বইয়ের প্রয়োজন পড়ে না, বিকজ উত্তোলন হচ্ছে না, কিছুই হচ্ছে না। ব্যাংক চার্জ অতিরিক্ত, আর সঞ্চয় হিসেবে কম, আর স্থায়ী হিসেবে একদমই নেই। আর ব্যবহৃত দলিলের মধ্যে কি আমরা দেখেছি চেক বই দেয়, পাস বই দেয়, চেক বই আর পাস বই দেওয়া হয় না, উত্তোলনের জন্য একটি পিপ দেওয়া হয়, ঠিক আছে। চেক বই আর পাস বই দেওয়া হয় না, উত্তোলনের জন্য একটি পিপ দেওয়া হয়। যে সঞ্চয় হিসেবের ক্ষেত্রে জমা বই, পাস বই আর চেক বই এগুলা প্রদান করা হয়। আর এই ক্ষেত্রে স্থায়ী হিসাবের ক্ষেত্রে চেক বই, জমা বই, পাস বই ইত্যাদি দেওয়া হয় না বেসিক্যালি। ওকে, সো চলতি হিসাবের ক্ষেত্রে আমরা দেখতেছি যে উত্তোলনের জন্য কি একটা পিপ দেওয়া হয়, আর চেকও দেওয়া হয়, ডেবিট কার্ডও দেওয়া হয় বেসিক্যালি চেক বইয়ের ক্ষেত্রে। আর সঞ্চয় হিসাবের ক্ষেত্রে চেক বই, জমা বই, পাস বই তিনটাই দেওয়া হয়। ওকে, আর স্থায়ী হিসাবের ক্ষেত্রে এগুলো কিছুই কি দেওয়া হয় না। ওকে, আচ্ছা, এবার আসছে অর্থ উত্তোলন। ব্যাংক কার্যদিবসে যতবার ইচ্ছা ততবার অর্থ উত্তোলন করা যায়, সপ্তাহে 2বারে অর্থ উত্তোলন করা যায় সঞ্চয় হিসাবে। আর স্থায়ী হিসাবে মেয়াদ শেষের আগে
সাধারণত অর্থ উত্তোলন করা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে মেয়াদ শেষে একবারই অর্থ উত্তোলন করা যায়, মানে একবারই উত্তোলন করা যায়। কিন্তু আমরা জানি যে বিশেষ স্থায়ী হিসাবে কি 7 দিনের নোটিশ দিয়ে কি টাকাটা তোলা যায়। এখন ঠিক আছে, যে মেয়াদ হিসাব থেকে 15,000 টাকার অধিক উত্তোলন করতে হলে যদি মানে বিশেষ কারণে 15,000 টাকার বেশি যদি উত্তোলন করতে হয়, সেক্ষেত্রে কি 7 দিন পূর্বে তোমাকে কি ব্যাংকে নোটিশ জানাতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা একটু মানে সব এর আগে যা পড়েছি সবগুলো কি একটু রিভাইজ করে নিই। পাসবই প্রদান করে না চলতি হিসাব খোলার পর। চলতি হিসাব যারা খুলে তাদেরকে পাসবই দেওয়া হয় না। চলতি হিসাব অর্থ উত্তোলনে চেক ব্যবহৃত হয়, ঠিক আছে, চলতি হিসাবে চেক ব্যবহৃত হয়। সাধারণত চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না, ঠিক আছে, কিন্তু বিশেষ চলতি হিসাবে সুদ প্রদান করা হয়। চলতি হিসাবের ক্ষেত্রে 6 মাস সময় ধরে যদি কোনো ধরনের লেনদেন করা না হয়, ঠিক আছে, 6 মাস ধরে যদি চলতি হিসাবে কোনো ধরনের লেনদেন না হয়, সেটা কি বন্ধ হয়ে যায়। সঞ্চয়ী হিসাবের গ্রাহক স্বল্প ও মধ্যমেয়াদী যারা ব্যক্তি আছে, যাদের আয়ের উৎস যাদের স্বল্প ও মধ্যমেয়াদী, যারা চাকরিজীবী, ছাত্র, মহিলা শ্রেণীর মানুষরাই কি মধ্যবিত্ত ব্যক্তিরাই কি সঞ্চয় হিসাব খুলে থাকে। সঞ্চয় হিসাবে সুদ প্রদান করা হয় বছরে 2 বার, মানে 6 মাস অন্তর অন্তর, 30শে জুন আর কি 31শে ডিসেম্বর। বাণিজ্যিক ব্যাংক তার আমানতের বেশিরভাগ অর্থই কি সংগ্রহ করে কি, বাণিজ্যিক ব্যাংক তার আমানতের বেশিরভাগ অর্থই কি সঞ্চয় করে কি সঞ্চয় হিসাবে, মানে ব্যাংকগুলোতে সঞ্চয় হিসাবে কি বেশি পরিমাণে খোলা হয়ে থাকে। এবার আসি নিয়ম অনুযায়ী সঞ্চয় হিসাব থেকে সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করা যায় না। 2 বারের বেশি অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করা হয়, মানে কি তবে বর্তমানে কি বেশিরভাগ কেসে কি দেখতেছি আমরা, যে আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলি, ব্যাংক অ্যাকাউন্ট খুললে কিন্তু তোমাকে সুদ দিচ্ছে, মানে কি তোমাকে বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে, মানে কি, মানে সেটা কি সঞ্চয় হিসাব। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছো, তুমি কিন্তু মানে 2 বারের অধিক, তুমি তোমার যতবার মন চায় ততবারই কিন্তু টাকাটা তুলতে পারতেছো। সো বর্তমানে বলতে পারি যে আমরা 2 বারের বেশি তুলতে পারি। আর স্থায়ী হিসাব খুলতে পরিচিতির প্রয়োজন হয় না, তবে বইয়ে কিন্তু লেখা বেশি, তো বইয়ে কিন্তু 2 বারের, বইয়ে কিন্তু লেখা যে 2 বারের বেশি টাকা উত্তোলন করার সুযোগ দেয় না। সো পরীক্ষার যদি হলে যদি আসে, তাহলে আমি বলবো যে বইটা লিখো, আর আমি মনে করি না পরীক্ষা আসবে এটা। স্থায়ী হিসাব খুলতে পরিচিতির প্রয়োজন হয় না, স্থায়ী হিসাব খুলতে পরিচিতির প্রয়োজন পড়ে না, পরিচিতির প্রয়োজন পড়ে চলতি আর সঞ্চয় হিসাবে। স্থায়ী হিসাবের পরিচালন ব্যয় অত্যন্ত কম, স্থায়ী হিসাবে পরিচালন ব্যয় অত্যন্ত কম, আর ব্যাংক চার্জও থাকে না। মেয়াদ শেষে একবারই অর্থ উত্তোলনের সুযোগ থাকে কি স্থায়ী হিসাবে। স্থায়ী হিসাবে জমাকৃত টাকার বিপরীতে ব্যাংক স্থায়ী আমানতের এফডিআর রসিদ প্রদান করে, এফডিআর রসিদ প্রদান করে। স্থায়ী হিসাবে গ্রাহক তার স্থায়ী আমানতের রসিদ এফডিআর জমা রেখে কি ঋণ গ্রহণ করতে পারে। এফডিআর মানে তুমি যদি ব্যাংকে শো করো, তাহলে ব্যাংক কি তোমার জমাকৃত অর্থটা কি ফেরত দিয়ে দেবে স্থায়ী হিসাবের ক্ষেত্রে। এখন তুমি যদি স্থায়ী হিসাবের বিরুদ্ধে তুমি যদি ঋণ নিতে চাও, যে তাহলে কি তোমার ব্যাংকে এফডিআর জমা দিতে হবে, জমা দিয়ে এটাকে আমানত হিসেবে রেখে কি তুমি ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ কি ব্যাংক থেকে নিতে পারবা। আচ্ছা, এফডিআর এর ফুল ফর্ম কি, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা স্থায়ী আমানতের রসিদ। এফডিআর ঋণের জামানত হিসেবে গ্রহণযোগ্য। ওকে, সো এফডিআর ঋণের জামানত হিসেবে গ্রহণযোগ্য। মনে করো তোমার এই ব্যাংকে কিছু পরিমাণ টাকা কি এফডিআর আছে বা স্থায়ী হিসাবে আছে, তুমি এই ব্যাংক থেকে অন্য একটা ব্যাংক থেকে, এটা ধরো এবি ব্যাংক, তুমি ধরো সিডি ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সিডি ব্যাংকে তোমার এই ব্যাংকে রাখা, মানে এই ব্যাংকের যে এফডিআরটা আছে, তুমি এই এফডিআরটা সিডি ব্যাংকে দিতে পারো, সিডি ব্যাংকে দিয়ে বলতে পারো যে এই নেন আমার এফডিআর, আপনি আমাকে কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ দেন। যদি ওই ব্যক্তি ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে সিডি ব্যাংক কি করবে, সিডি ব্যাংক আবার এবি ব্যাংকে যে এফডিআরটা ভাঙাবে কি ওই ব্যক্তি সম্পূর্ণ টাকা কি আবার নিয়ে নেবে, সিডি ব্যাংক নিয়ে নেবে, বুঝছো। সো এবার আসি, সো চতুর্থ অধ্যায় থেকে, মানে ব্যাংক হিসাব থেকে প্রিভিয়াস ইয়ারে, মানে আগে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে কিছু কোশ্চেন যেগুলো আসছে, সেগুলো আমরা এখন প্র্যাকটিস করি। চলো এবার আসি যে নিচের কোন ধরনের ব্যাংকের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না। স্থায়ী হিসাবের ক্ষেত্রে চেক বই দেয় না। এবার আসি ব্যাংকের যে হিসাব খুলতে কোনো পরিচিতির প্রয়োজন হয় না। কোন ধরনের হিসাব খুলতে কোনো ধরনের পরিচিতির প্রয়োজন হয় না? আমরা দেখি স্থায়ী হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের পরিচিতির প্রয়োজন পড়ে না। এবার আসি যে চলতি হিসাবে কত সময় ধরে কোনো লেনদেন না হলে ওই হিসাবটি নিষ্ক্রিয় হয়ে থাকে।
চলতি হিসাবে কত সময় পর্যন্ত কোনো ধরনের লেনদেন না হলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, মিনিমাম 6 মাস। এবার আসি যে ব্যাংকের কোন ধরনের হিসাব গ্রাহকরা জমাতিরিক্ত ঋণের সুবিধা পায়, চলতি হিসাবে পায়। এবার আসি যে নিচের কোনটি ব্যাংক অ্যাকাউন্ট নয়, নিচের কোনটি ব্যাংক অ্যাকাউন্ট নয়, দেখো বিওআই, বিওআই কি একটা ব্যাংক অ্যাকাউন্ট না, এইগুলো যেগুলো আছে এগুলো কি সবগুলো কি একটা ব্যাংক অ্যাকাউন্ট। এবার আসি যে একটি বাণিজ্যিক ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে তুমি সপ্তাহে সর্বাধিক কতবার টাকা উত্তোলন করতে পারো? বইয়ের নিয়ম অনুযায়ী কি একটি বাণিজ্যিক ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে তুমি সর্বোচ্চ 2বার, সপ্তাহে সর্বোচ্চ 2বার কি টাকা উত্তোলন করতে পারো, 2বার। আর এখানে এই অপশনটা কেন দিয়েছে জানি না ঢাকা ইউনিভার্সিটি 1995 সালে, কিন্তু আমি মনে করি বর্তমান যুগে এসে এই কোশ্চেনটা তোমাদের রিপিট হবে না, সো ইউ ক্যান স্কিপ দিস কোশ্চেন। বাট এটার অ্যান্সার হচ্ছে 2, কারণ বর্তমানে ব্যাংকগুলো কি 2-এর অধিকবার টাকা উত্তোলনের সুযোগ দেয়। আচ্ছা, কোন প্রকার ব্যাংক হিসাব আমানতকারীকে জমাতিরিক্ত ঋণ সুবিধা প্রদান করে, চলতি হিসাব। এবার আসি যে ব্যাংকের বিনিয়োগ সুবিধা নেই, ব্যাংকের বিনিয়োগ সুবিধা নেই কোনটিতে, চলতি হিসাবে। কারণ চলতি হিসাবে কি তুমি কোনো ধরনের কি সুদ পাচ্ছ না বা কোনো ধরনের মুনাফা পাচ্ছ না, তাই তুমি কি এটা একটা বিনিয়োগ সুবিধা না আসলে চলতি হিসাবে। এবার আসি যে এফসি হিসাব খুলতে পারে, এফসি হিসাব খুলতে পারে কারা, এফসি হিসাব খুলতে পারে কি প্রবাসী বাংলাদেশিরা, ঠিক আছে। এফসি হিসাব প্রবাসী বাংলাদেশি আমরা পড়েছিলাম যে অন্যান্য ব্যাংক হিসাবগুলোর মধ্যে এটা হচ্ছে কি একটা, প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশে তার নিজের কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চায় সেই ক্ষেত্রে কি সে কি এই এফসি অ্যাকাউন্টটা খুলবে। ওকে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। এবার আসি যে ব্যাংকের তারল্য বৃদ্ধিতে কোন ধরনের হিসাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাংকের তারল্য বৃদ্ধিতে কোন ধরনের হিসাব সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে মেয়াদি হিসাব, কারণ তোমার সঞ্চয় হিসাবে যে জিনিসটা থাকে, তুমি টাকাটা রাখছো, ঠিক আছে, তুমি সঞ্চয় করতেছো ঠিক আছে, বাট তোমার একটা উত্তোলনের সুযোগ থাকে। হ্যাঁ, তোমার তুমি ধরো মাত্র 10,000 টাকা রাখছো, এর মাঝে তোমার যেহেতু সুযোগ আছে তুমি ধরো 9,000 টাকাই তুলে ফেললা, তো ব্যাংক তো তোমার এই টাকাটাকে ইনভেস্টই করতে পারতেছে না। বাট মেয়াদি হিসেবে তোমার টাকাটা কি অনেক বছরের জন্য থাকে, 1 মাস থেকে 5 বছর পর্যন্ত যেহেতু মেয়াদ, ঠিক আছে। সো ব্যাংক তোমার টাকাটাকে ইউটিলাইজ করতে পারে বিভিন্ন ধরনের মাধ্যমে। গৃহীত আমানত ব্যাংকের নিকট, বিভিন্ন হিসাবের মাধ্যমে গৃহীত আমানত ব্যাংকের নিকট কি একটা দায়। ওকে, ব্যাংকের গ্রাহক নয় কে, ব্যাংকের গ্রাহক নয় কে, ব্যাংকের গ্রাহক হচ্ছে কি ডিপিএস ধারকরা ব্যাংকের গ্রাহক নয়, সঞ্চয়ী স্থায়ী চলতি এরা কি ধারক। ওকে, এবার আসি যে ঋণ আমানত হিসেবে ঋণ আমানত হিসাব এক ধরনের কি এক ধরনের আমানত হিসাব। ঋণ আমানত হিসাব কেন একটা আমানত হিসাব? ঋণ আমানত হিসাব হচ্ছে এমন একটা জিনিস যে ধরো তুমি ব্যাংকে গেছো ঋণ নেওয়ার জন্য, ব্যাংক তোমাকে হচ্ছে কি ধরো 1 লাখ টাকার জন্য গেছো, 1 লাখ টাকা তোমাকে কি ব্যাংক তোমাকে দিয়ে ফেরত দিয়ে দেয় নাই, ক্যাশ টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠিয়ে দেয় নাই। ব্যাংক হচ্ছে কি নিজে ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলবে, তারপর সেই টাকাটা কি এখানে ট্রান্সফার করবে, তারপর তুমি কি ওই ট্রান্সফারকৃত টাকাটার মধ্যে থেকে তুমি হচ্ছে কি তোমার প্রয়োজন মতো কি খরচ করবা। এটা কাইন্ড অফ একটা কি আমানত হিসাব। সো সো এটা একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে। আচ্ছা, কোন হিসাব মক্কেলকে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা প্রদান করে? চলতি হিসাব, মানে তোমার কাছে যদি তোমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, তুমি স্টিল 15,000 টাকা তুলতে পারবা, ঠিক আছে, এটা মানে জমার অতিরিক্ত। ওকে, ডিমান্ড ড্রাফট ব্যাংকের জন্য কি, ডিমান্ড ড্রাফট ব্যাংকের জন্য কি একটা দেনা। ওকে, ডিমান্ড ড্রাফট হচ্ছে ব্যাংকের জন্য একটা কি দেনা, বিকজ ধরো দেনা মানে কি, দেনা মানে হচ্ছে একটা মানে পাওনাদারকে আমরা বলি কি দেনা বলি, ঠিক আছে। সো মনে করো ব্যাংক গ্রাহক ব্যাংকে হচ্ছে কি একটা ডিমান্ড ড্রাফট মানে ডিমান্ড ড্রাফট হচ্ছে যে চাহিদা মাত্র বাহককে অর্থ প্রদানের নির্দেশ, ঠিক আছে, চাহিদা মাত্র বাহককে অর্থ প্রদানের নির্দেশটাই কি কিছুটা ডিমান্ড ড্রাফট। ওকে, সো এটা কি ব্যাংকের জন্য একটা কি মানে পাওনাদার স্বরূপ বা একটা কি একটা দায় স্বরূপ, ঠিক আছে। এবার আসি যে নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক, নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক? এডিবি ব্যাংক হচ্ছে কি আঞ্চলিক ব্যাংক। ওকে, সো আনসার ডেভেলপমেন্ট ব্যাংক আর কি যেটাকে বলতে পারি আমরা, সো এটা কি একটা আঞ্চলিক ব্যাংক। ব্যাংকে কোন ধরনের হিসাব গ্রাহককে জমাতিরিক্ত ঋণের সুবিধা পেয়ে থাকে?
চলতি হিসাব। ব্যাংকে কোন ধরনের হিসাব খুলতে কোনো পরিচিতির প্রয়োজন হয় না, স্থায়ী হিসাব খুলতে কোনো ধরনের পরিচিতি হয় না, চলতি আর সঞ্চয় হিসাবেই শুধুমাত্র কি পরিচয় দিতে হয় বা KYC ফর্মটা ফিল আপ করতে হয়। স্থায়ী আমানতের জন্য কোন রসিদ প্রদান করা হয়? ফিক্সড ডিপোজিট রিসিট, ওকে, FDR। কোন ধরনের হিসাব মালিককে ATM কার্ড সরবরাহ করা হয় না? স্থায়ী হিসাবে, ওকে, কারণ তুমি টাকা তুলতে পারবা না স্থায়ী হিসাবে। কোন হিসাবে সুদ দেওয়া হয় না? চলতি হিসাবে সুদ দেওয়া হয় না। এবার কোন হিসাবে পরিচালনা ব্যয় সর্বাধিক? চলতি হিসাবে পরিচালনা ব্যয় সর্বাধিক, কারণ এটার মধ্যে প্রচুর লেনদেন হয়, ব্যাংকের সাথে গ্রাহকের প্রচুর লেনদেন হয়ে থাকে চলতি হিসাবে। ব্যাংক মূলত তিন ধরনের হিসাব খোলার সুবিধা প্রদান করে। কোন 3 ধরনের হিসাব সুবিধা প্রদান করে? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যদি দেখি যে আমরা চলতি হিসাব খোলার সুবিধা দেয়, স্থায়ী হিসাব খোলার সুবিধা দেয়, আর হচ্ছে কি সঞ্চয়ী আর স্থায়ী হিসাব খোলার সুবিধা দেয়। ভবিষ্যৎ হিসাব এক্সিস্টই করে না, অস্থায়ী হিসাব এক্সিস্ট করে না। যাই হোক, চলতি হিসাব, স্থায়ী হিসাব আর কি সঞ্চয়ী হিসাব। এবার আসি যে একজন ছাত্রের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম? আমি মনে করি সঞ্চয় হিসাব। এবার আসি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 থেকে লিখিত কি আসতে পারে এডমিশনে। ওকে, লিখিত সাধারণত ছোটো ছোটো কোশ্চেনই আসে, বাট ইম্পর্টেন্ট হয়ে থাকে এগুলো। যদি আমরা দেখি যে গ্রাহকের সাথে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন এবং তাদের প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করার জন্য ব্যাংক প্রত্যেক গ্রাহকের নামে যে হিসাব খুলে তাই কি বলে? তো কোশ্চেনটা খুব কনফিউজিং, বাট অ্যান্সারটা সিম্পল, কি ব্যাংক হিসাব বলে। ওকে, আচ্ছা, চাহিদামাত্র আমানতকৃত অর্থ যে হিসাবের মাধ্যমে প্রদান করা হয় তাই কি বলে? চাহিদামাত্র আমানতকৃত অর্থ মানে তো বুঝতেই পারতেছো, চলতি হিসাব মানে চাহিদামাত্র মন মর্জি মতো টাকাটা তুলতে পারতেছো, মন মর্জি মতো কি টাকা আবার কি জমা রাখতে পারতেছো। সাধারণত নির্দিষ্ট এবং স্থির আয়ের ব্যক্তিরা সঞ্চয়ের উদ্দেশ্যে যে হিসাব খোলে তাই কি বলে? সঞ্চয় হিসাব বলে। আবার হচ্ছে যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ কি অর্থ জমা রাখা হয় সেটা কি স্থায়ী হিসাব। ওকে, আর একটা নির্দিষ্ট সময়ের আগে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা না। ওকে, আর বিশেষ স্থায়ী হিসাবটা বাদে বিশেষ স্থায়ী হিসাবে কি তুমি 7 দিন পূর্বে নোটিশ দিয়ে তারপর টাকাটা তুলতে পারবে 15,000 টাকার উপরে। এবার আসি যে ব্যাংক হিসাব প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জমা করে মেয়াদ শেষে এককালীন অথবা কিস্তিতে আমানতকৃত অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে তাই কি বলে? ডিপোজিট পেনশন স্কিম। ওকে, সো তুমি স্থায়ী হিসাবে আমরা যেটা করি যে শুরুতে একবার টাকা দিই, শেষে টাকাটা তুলে আনি, কিন্তু ডিপোজিট পেনশন স্কিমে তুমি শেষে তো টাকাটা তুলবা, ঠিক আছে, একসাথে সুদসহ অনেক একটা মোটা অঙ্কের সুদসহ কি টাকাটা তুলবা, ঠিক আছে, কিন্তু তোমার শুরুতে একসাথে দিতে হবে না। তুমি কি 1 মাস অন্তর অথবা কিছুদিন পর কি টাকাটা জমা দিবা, দিয়ে পরে মেয়াদ শেষে পুরো টাকাটা নিয়ে আসবা। এবার আসি যে ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক হিসাবের মালিক সঞ্চয় হিসাবের সকল সুবিধা ভোগ সহ বাড়তি সুবিধা হিসেবে জীবন বীমা সুবিধা প্রদান করে তাকে কি বলে? তাকে হচ্ছে কি বীমা সঞ্চয় হিসাব বলে। বীমা সঞ্চয় হিসাবটা কি মানে? তুমি বীমার সুবিধাটাও পাচ্ছ, আবার সঞ্চয় হিসেবে সুবিধাটাও পাচ্ছ, মানে তুমি ব্যাংকে বীমা প্রিমিয়াম হিসেবে তুমি তোমার টাকাটা জমা দিচ্ছ, কিন্তু ব্যাংক হচ্ছে কি সেটা তোমার আমানত হিসেবে সংরক্ষণ করতেছে, মানে এটা নির্দিষ্ট সময় পরে বীমা প্রিমিয়ামের টাকা কিন্তু তুমি ফেরত পাও না, কিন্তু এক্ষেত্রে তুমি যে টাকাটা রাখতেছো সেটা কি তুমি একটা নির্দিষ্ট সময় পরে কি তুলতে পারবা। ওকে, সো আই হোপ চ্যাপ্টারটা তোমাদেরকে আমার আজকে চ্যাপ্টারটাকে টোটালি ক্লিয়ার করছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।